বিরোধী দলের মাধ্যমে কোনো আন্দোলন সরকার সেভাবে সফল হতে দেবে না। তো আমরা যেটা ওই সময় বুঝতে পারছিলাম যে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্য কোনো জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচিটা ঘটতে হবে এটা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, যেখান থেকে আমাদেরকে মারার নির্দেশ আসতেছে আমরা সবাই সেদিকেই মুভ করব। জুলাই গণঅভ্যুত্থানে তো ছাত্র শিবিরের একটা বড় ভূমিকা আছে, বিশেষ করে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে আমরা যতটুকু জানি যে সবকিছু সমন্বয়ের একটা বড় দায়িত্ব আপনিও পালন করেছেন। তো আমরা আসলে জানতে চাই যে শুরু থেকে তো এটা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটা শুরু হলো, এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা আসলে আন্দোলনের কোন পর্যায় থেকে সম্পৃক্ত হলেন, এর আগে আপনাদের আসলে এই আন্দোলন নিয়ে কি পরিকল্পনা ছিল, এবং 5 আগস্ট পর্যন্ত ছাত্র শিবির আসলে কোন পরিকল্পনায় এই আন্দোলনে আসলে ভূমিকা রেখেছে, একটু পেছনের গল্পগুলো যদি আমাকে বলেন। ইসলামী ছাত্র শিবির তো সবসময় ছাত্রদের সাথেই কাজ করার চেষ্টা করে, ছাত্রদের ভালোর জন্যই কাজ করার চেষ্টা করে। তো বিগত 16 বছরে যেটা হয়েছে যে আমাদেরকে আমাদের গণতান্ত্রিক যে অধিকার আছে অধিকার প্রয়োগ করার সুযোগ দেয় নাই। তারপরেও আমরা নানাভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি, ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গায় রাজপথে আমরা ছিলাম, মিছিল মিটিংয়ে আমরা ছিলাম। তো আমরা আসলে এটা চাইতাম যে শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে, শিক্ষার্থীদের শিক্ষাসহ অন্যান্য জায়গায় সেই সকল অধিকারগুলো বাস্তবায়ন হোক। তো অধিকার আদায়ে আমি সামনে থাকি অথবা পিছনে থাকি, আদায়টা হওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তো যার ফলে দেখা যায় যে নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলি, এরপরে এর আগেও বিশেষ করে শিক্ষার্থীদের যে একটা বৈষম্যের শিকার হয়, এই বৈষম্যের শিকার তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে। 56% কোটা, 40% মেধা। তো আমরা এটাই চাইছি যে মেধার ভিত্তিতে যদি নিয়োগটা হয় তাহলে ভালো মানুষগুলো সব জায়গায় যাবে। তো এরই ধারাবাহিকতা 1996 সালে ইসলামী ছাত্র শিবিরই আন্দোলন শুরু করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে, এবং ধাপে ধাপে বাংলাদেশে অনেকগুলো আন্দোলন হয় এবং আমরা নানাভাবে সেই আন্দোলনগুলোতে সম্পৃক্ত ছিলাম। 7-8 সালেও একভাবে ছিলাম, পরবর্তীতেও একভাবে ছিলাম। এরপরে তো নিরাপদ সড়ক আন্দোলন চাই, নিরাপদ সড়কের আন্দোলন, এরপরে কোটার আন্দোলন, এই জায়গাগুলোতে আমরা আসলে ছিলাম। আমাদের একটাই দাবি ছিল যে ছাত্ররা তাদের অধিকার ফিরে পাক, মেধাবীরা তাদের জায়গায় যাক। তো অ্যাট দ্য সেম টাইম আমরা তো আমাদের কার্যক্রম পরিচালনা করতাম, আমরা নানাভাবে অপারেশনের শিকার হতাম। আমাদের যেটা আমরা আমাদের ইন্টারনাল পর্যালোচনা ছিল বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী শাসন কাঠামো সে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সে বিরোধী দলকে দমন করতেছে পুরোপুরি। তো আমরা এটা জানতাম যে বিরোধী দলের মাধ্যমে কোনো আন্দোলন সরকার সেভাবে সফল হতে দেবে না। তো আমরা যেটা ওই সময় বুঝতে পারছিলাম যে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্য কোনো জায়গা থেকে যে কয়েকটা আন্দোলন হয়েছে, খুবই ম্যাস মুভমেন্ট যে আন্দোলনগুলো ছিল, খুব মাস পিপলের এঙ্গেজমেন্ট যেগুলোতে ছিল, সেগুলো আসলে সাধারণ মানুষরাই রাস্তায় নেমে এসেছে, পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো তাদের সাথে গিয়েছে। নিরাপদ সড়ক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বিরোধী আন্দোলনের কথা যদি বলি, এরপরে আবারও এই কোটা বিরোধী আন্দোলনের কথা যদি বলি, তো এই জায়গা থেকে আমাদের একটা নীতির জায়গা ছিল যে ছাত্রদের অধিকার। আপনারা দেখবেন যে এখনও আমরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে গঠনমূলক কাজ করে যাচ্ছি। তো সেই সময়টাতে আমরা ঠিক গঠনমূলক চিন্তা করেই মূলত এই আন্দোলনটাতে আমরা সম্পৃক্ত হয়েছিলাম, ছাত্ররা তাদের অধিকার পাক। আমরা এটাও জানতাম যে এই সকল আন্দোলনগুলো হলে কিছু ফিগার সামনে আসে এবং অনেক সময় তারা ছাত্রদের হয়ে লিডারশিপ নির্বাচিত হয়, কিন্তু সবসময় ছাত্রদের হয়ে ভূমিকা পালন করতে পারে না। ঠিক আছে, এই জাতীয় ব্যাপারগুলো ছিল। তো এই আন্দোলনটা যখন শুরু হয় তখন নৈতিকভাবেই তো আমরা একবারে প্রথম দিক থেকে এখানে ছিলাম। শুরুর দিকেই তারা বিশ্ববিদ্যালয় সংগঠনের সাথে যোগাযোগ শুরু করে, যেহেতু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনটা মূলত শুরু হয়েছে। তো এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনগুলোতে আমাদের সর্বস্তরের জনশক্তিরা সম্পৃক্ত হতো। বাইরেও যে আন্দোলনগুলো হতো সারা দেশে, সেগুলোতে আমাদের সাংগঠনিক নির্দেশনা ছিল যে আপনারা সেই কর্মসূচিগুলো আপনারা যান, সেখানে সাধারণ শিক্ষার্থীদের দাবিটা যাতে আদায় হয়। ঠিক আছে, তবে আমরা এটা দেখেছি, আমরা তো ছিলাম কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থীদের এঙ্গেজমেন্ট অনেক বেশি ছিল, যেটা আমাদের বিভিন্ন পর্যালোচনায় ছিল যে শিক্ষার্থীদের এঙ্গেজমেন্টটা এখানে ভালো। তো আমরা আমাদের কিছু পলিসি ছিল যে আসলে আমরা একটা আন্দোলন হবে, শুধুই কি একটা আন্দোলন, এটা কি মানে শুধুই একটু
আন্দোলন করতেছি আমরা, এটাই হবে নাকি আমরা এই আন্দোলন থেকে সুনির্দিষ্ট কিছু অর্জন করতে চাই? ঠিক আছে, আমাদের একটা কয়েকটা এজেন্ডা ছিল আমাদের, যে আমরা এই কয়েকটা বিষয় আন্দোলন থেকে আমরা অর্জন করতে চাই। তো এই বিষয়গুলো আমাদের লিখিত অবস্থায় ছিল, আমরা একসাথে বসে মিটিং করে ঠিক করেছি এই বিষয়গুলো আমরা চাই এখান থেকে। তো আন্দোলনের একবারে শুরু থেকেই নানা জায়গায় মূলত বিশ্ববিদ্যালয় সংগঠনই, যেহেতু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা কোটার নেতৃবৃন্দ ছিল তাদের একটা অংশ, যেহেতু তাদের একটা কমিউনিকেশন ছিল, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম আমাদের সাথেও কমিউনিকেশনগুলো ছিল। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এখানে কমিউনিকেশন রাখতো, আমাদের লুজলি কমিউনিকেশন ছিল, মাঝে মাঝে বসা হয়েছে, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো ছিল। তো কোটার আন্দোলনটা মূলত নতুন এক মাত্রা যুক্ত হয়। এমনি তো প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীর এঙ্গেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু যেটা ঘটে সেটা হলো যে 14 তারিখ রাতে যখন রাজাকার বলে শেখ হাসিনা, এবং শেখ হাসিনা বিগত সময়গুলোতে রাজাকার বলেই সব ধরনের আন্দোলনগুলোকে দমানোর চেষ্টা করেছে, হ্যাঁ, এবং কোনো একটা আন্দোলন হলেই তুই স্বাধীনতা বিরোধী, তুমি রাজাকার। আমি তো মানে 71 সালে জন্মগ্রহণই করি নাই, ঠিক আছে, আমার বাবাও তখন ছোট ছিল, কিন্তু এই প্রজন্ম যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সবাইকে রাজাকার বলে থামায় দেওয়ার একটা প্রবণতা তাদের ছিল। তারা ভাবছিল রাজাকার বলে থামাই দিব, তারা আর প্রতিবাদ করতে পারবে না, আমরা আমাদের দাবিগুলো আমাদের মতো করে আদায় করে নেব। কিন্তু 14 তারিখ রাতে যেটা ঘটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা, আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি, আমি এই মিছিলটাতে আমার থাকার সুযোগ হয়েছিল, যে পুরা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীরা বের হয়ে আসছে, রোকেয়া হলের মেয়েরা তালা ভেঙে বের হয়ে গিয়েছে। আমি দেখেছি পুরা ক্যাম্পাস আমরা প্রদক্ষিণ করেছি, সকল শিক্ষার্থী বলা যায় সেখানে নেমে গিয়েছে। আমরা ওইখানেও শুনতেছিলাম যে মধুর ক্যান্টিনে ছাত্রদল 14 তারিখ রাতেই হামলা করবে, এই জন্য কিন্তু আমরা অনেক রাত পর্যন্ত টিএসসিতে ছিলাম যাতে করে শিক্ষার্থীরা আক্রান্ত না হয়। ছাত্রদল কিন্তু ছাত্রলীগ কিন্তু তখনও হুমকি দিচ্ছিল। তো আমরা সেই রাতে কিন্তু টিএসসিতেই ছিলাম, তো টিএসসিতে এবং হচ্ছে অপরাজয়, এরপরে হচ্ছে রাজু ভাস্কর্যের সামনে, এই জায়গাগুলোতে আমরা ছিলাম। তো এটা যেটা হয় যে পরের দিন আমরা বুঝতে পারি যে যেহেতু একটা মাস মুভমেন্ট হয়েছে, সেহেতু এই আন্দোলনে সরকার আরও বেশি স্ট্রিক্ট হতে পারে, এরকম একটা ব্যাপার। তো পরের দিন কর্মসূচি শুরু হওয়ার পরেই যেটা হয় যে খবর আসে যে বিজয় 71 হল থেকে বের হতে দিচ্ছে না, এবং মেয়েদেরও একটা অংশ যখন যায়, এবং সেইখানে যখন কিছু শিক্ষার্থীদেরকে তারা যখন নির্মমভাবে আক্রমণ করে, নারী শিক্ষার্থীদেরকে, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মানে সাধারণ শিক্ষার্থীদেরকে যখন হামলা করে, তখন কিন্তু এই যে ফুটেজগুলো আমাদের কাছে চলে আসে আর কি, কীভাবে হামলাগুলো হয়েছে। এইগুলো আমরা সারা দেশব্যাপী ছড়াই দিই, স্পেশালি বিশেষ করে যেহেতু শিক্ষার্থীদের অধিকারের আন্দোলন এবং শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্যই তারা মার খাচ্ছে, তো যার ফলে সারা দেশে একটা সিম্প্যাথি তৈরি হয়। এবং 15 তারিখ শুধু তাই না, 15 তারিখ কিন্তু ঢাকা মেডিকেলে যারা গিয়েছিলেন ট্রিটমেন্ট নিতে, সেখানেও হামলা হয়েছিল। তো আমরা ওই সময় যেটা সিদ্ধান্ত নিই, ওই সময় আমাদের কেন্দ্রীয় সভাপতির সাথে আমি নিজে আলাপ করি। কেন্দ্রীয় সভাপতির যে ব্যাপারটা ছিল যে কেন্দ্রীয় সভাপতিকে জাস্ট বলতে হয় যে ভাই এটা আমরা করতে পারি কিনা, তো ভাই বলতেন যে ঠিক আছে আমরা এটা করতে পারি। তো আমরা যেটা করলাম তখন সেটা হলো যে আমরা জাস্ট এতটুকু পরিকল্পনা করলাম যে হাসপাতালে যারা আক্রমণ করতেছে তাদের বিরুদ্ধে আমরা শক্ত প্রতিরোধ করে তুলব, যার ফলে আমরা ঢাকার 2-1টা মহানগরীকে আমরা ঢাকা মেডিকেলে পাঠাইছি যে তোমরা যদি মেডিকেলে যারা আসবে হামলা করতে, তোমরা তাদেরকে ওইখান থেকে তোমরা একটা প্রতিরোধ করে তাদেরকে তোমরা মানে ধাওয়া দিবা। এটার জন্য আমাদের একটা গ্রুপ সেখানে যায়। তো পরবর্তীতে যেটা ঘটে যে সেদিন সংবাদ সম্মেলন করে পরের দিনের কর্মসূচি ঘোষণা করা, যেটা একটু কঠিন ছিল। তো যেহেতু সায়েন্সের হলগুলো তখন অলরেডি আগের দিন ছাত্রলীগের সাথে একটা সংঘর্ষ এবং ছাত্রলীগকে বের করে দেওয়ার ঘটনাগুলো ঘটেছিল, তো সায়েন্সের হলগুলোতে বিশেষভাবে। তো আমাদের আমরা তখন জনশক্তিদেরকে যেটা করি যে সমন্বয়করাও সেদিন মানে কর্মসূচি ঘোষণা করতে ভয় পাচ্ছিল। তখন আমাদের সাথে যোগাযোগ করছে, সাদিকই যোগাযোগ করছে, তো বলল যে ভাই একটু আসতে হবে। তো পরে আমরা আমাদের মহানগর দক্ষিণ, মহানগর পূর্ব সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মহানগর দক্ষিণের একটা অংশকে আমরা এখানে পাঠাই।
তারা যেটা করে যে ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দ অথবা যে সকল সন্ত্রাসীরা কার্জন হলের এপাশ দিয়ে মানে আক্রমণ করার জন্য তারা ওইখানে ছিল, আমরা ধাওয়া দিয়ে তাদেরকে ইউনিভার্সিটির দিকে পাঠাই দিই। এবং ওইখানে আপনি দেখবেন যে আব্দুল্লাহ হান্নান মাসুদ যখন সংবাদ সম্মেলন করতেছে, তখন আশপাশে যারা দাঁড়ায় আছে এরা আমাদেরই মহানগর দক্ষিণের জনশক্তি। তো তখন তো এটা তখন হয়তো বা কেউ আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু এখানে আমাদের জনশক্তিরাই ছিল। তো পরের দিন যেটা ঘটে যে পরের দিন আমরা সকালবেলা দুপুরের সময়টাতে আমরা একটা মিছিল করি। আমাদের সিদ্ধান্ত হয় যে কোটার বিরুদ্ধে আমরা একটি মিছিল করব, এবং মিছিলটা আমরা করি মতিঝিলে। হ্যাঁ, 16 জুলাই মিছিল করি। এটা একটা বড় মিছিল ছিল কোটার বিরুদ্ধে। যে কোনো ছাত্র সংগঠনের সবচেয়ে বড় মিছিল আসলে সেটাই ছিল। তো আমরা মতিঝিল থেকে মিছিল শুরু করি, এবং ওইখানে আমাদের তৎকালীন অফিস সম্পাদক বর্তমান কেন্দ্রীয় সভাপতি বক্তব্য দেন। মিছিল থেকে যেটা হয় যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমাদের জনশক্তিরা মুভ করে। এবং আমি যেটা করি তখন সেটা হচ্ছে যে কোঅর্ডিনেশনটা করি যে আসলে কিভাবে আমাদের 16 তারিখ, কারণ 16 তারিখ একটা ভীতিকর অবস্থা আছে, ঠিক আছে, কারণ হচ্ছে সারা দেশেই একটা সমস্যা চলতেছে, এবং 16 তারিখে বলা যায় যে বেশ কয়েকটা জায়গায় সারা দেশে শিক্ষার্থীরা নেমে এসেছে। তো আমাদের যারা কর্মসূচি পালন করে তাদের একটা অংশকে আমি পাঠাই দিই যে আপনারা হলেন এই যে সায়েন্স ল্যাব যেখানে আছে সেখানে শিক্ষার্থীরা নামছে, সেখানে আপনারা সম্পৃক্ত হন। তো যেটা ঘটে যে সায়েন্স ল্যাবে তো তারা ওইখানে যুক্ত হয়। তো সায়েন্স ল্যাবে যুক্ত হওয়ার ফলে যেটা হয় যে নিউ মার্কেট এলাকায় এবং স্পেশালি ঢাকা কলেজের যারা ছাত্রলীগের এবং যুব লীগ যারা নিউ মার্কেট কেন্দ্রিক ছিল তারা সেখানে হামলা করে। তো আমার যেটা ওইখানে পরিকল্পনা ছিল যে আমরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচিটা হবে এটা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, এই জন্য ঢাকা সিটি কলেজে ওদেরকে আমাদের নির্দেশনা দেওয়া ছিল যে ঢাকা কলেজ, সিটি কলেজ সহ আমাদের মহানগর পশ্চিমও ওইখানে যুক্ত হয়েছিল যে আপনারা যে করেই হোক ওইখানে থাকবেন, শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন, এবং আপনাদের কাজ হলো যে মিছিলটা নিয়ে আপনারা নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার তখন লোকেশন চেঞ্জ করতে হচ্ছিল, শাহবাগ, এরপরে রাজু, এরপরে আবার সর্বশেষ কিন্তু শহীদ মিনারে কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। তো আমাদের যেটা পরিকল্পনা ছিল ওইখানে যদি আমাদের ভাইরা প্রতিরোধ গড়ে তোলে সবার দৃষ্টি তাহলে সায়েন্স ল্যাবে থাকবে, আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সবাই সেখানে সম্পৃক্ত হবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামটা ফ্রুটফুল হবে, কারণ এটা যেহেতু মেইন প্রোগ্রাম এবং এটাই হাইলাইটেড হবে। তো অ্যাট দ্য সেম টাইম একটা সংকট চলতেছিল, ওরা বারবার আসার চেষ্টা করতেছিল কিন্তু আসতে পারতেছিল না, যুবলীগ এবং অন্যান্যদের আক্রমণের মুখে সেখানে গুলি চালানো হয়, নিউ মার্কেটের একজন ব্যবসায়ী নিহত হয়, আমাদের কাছে খবর আসে সেটা। তো অ্যাট দ্য সেম টাইম আমাদের কাছে খবর আসে যে বুয়েটে একটা বড় অংশ মিছিল নিয়ে শহীদ মিনারে আসে, এবং শহীদ মিনারে আপনারা দেখবেন যে সেখানে কর্মসূচি তারা পালন করে, এবং সেদিনেই খবর আসে যে আবু সাইদ মারা গিয়েছে। এবং ওই মিছিলটা যখন ক্যাম্পাস কেন্দ্রিক ঢোকার পরিকল্পনা ছিল তখন আমাকে মাহফুজও ফোন দিচ্ছিল, ছাত্র উপদেষ্টা, তার সাথে আমার কথা হচ্ছিল সে সময়টাতে যে যখন ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে ছাত্রলীগ হচ্ছে আপনার উপর থেকে গুলি চালাতে পারে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই জাতীয় ব্যাপারগুলো, বিশেষ করে টিএসসির উপর থেকে তারা প্রস্তুতি নিয়ে আছে ইত্যাদি ব্যাপারগুলো ছিল। তো যেটা ঘটে সেটা হলো যে আমরা ওইখানে শিবির যে ভূমিকাটা পালন করে 16 তারিখ, সেটা হলো যে শিবিরে ঢাকা মহানগর পূর্ব এবং দক্ষিণের একটা অংশ, উত্তরেরও একটা অংশ সেখানে ছিল। তারা যেটা করে যে চাংখারপুল থেকে হাজী সেলিমের একটা বিশাল গ্রুপ ছিল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুভ করার কথা ছিল। তো আমাদের ভাইরা সেখানে প্রতিরোধ ব্যারিয়ার গড়ে তোলে, এখানে বেশ কয়েকজন সেদিন গুলি খায় এবং আমাদের একটা মোটরসাইকেলও সেখান থেকে হারায় যায়, ঠিক আছে, ইত্যাদি ব্যাপারগুলো ছিল। তো আমরা যেটা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা নিরাপদ রাখা, এবং এইখানে আমাদের ভাইরা সেখানে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে, এবং যার ফলে হাজী সেলিমের অস্ত্রধারী যে গ্রুপ আছে এটা আর ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। তো সব মিলাই টিএসসি শহীদ মিনারের কর্মসূচি খুব সুন্দরভাবে সমাধান শেষ হয়, যদিও আপনি দেখবেন যে শেষ দিকে নাহিদ ইসলামের কথা কেউ মানতে চাচ্ছিল না, যে আন্দোলন আমরা কালকে আবার আসবো, আজকের মতো এখানেই শেষ করছি, এই জাতীয় ব্যাপারগুলো ছিল। কিন্তু আবার যখন দেখা যায় যে যাই হোক আন্দোলন তো আমাদেরকে চালায় নিয়ে যাইতে হবে, তো
এখান থেকে যেটা ঘটে সেটা হলো যে শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ক্ষোভ নিয়ে হলের দিকে ধাবিত হয়, হলের দিকে যায়, সবাই যার যার হলে, এবং সবাই আতঙ্ক নিয়ে যায়। আমাদের সাথে তখন কথা হচ্ছিল হলের শিক্ষার্থীদের সাথে, সবাই আতঙ্ক নিয়ে গেছে। কারণ হচ্ছে কোথায় বিজয় একাত্তর হল, আর কোথায় জিয়া হল, কোথায় জসীমউদ্দিন হল, তারাও তো গিয়েছে ওইখানে। তো এত রাস্তা, আবার নারীদের অনেকেই গিয়েছে, তাদের যাওয়ার ব্যবস্থা, একটা মারাত্মক ক্ষোভ তৈরি হয়। তো এই ক্ষোভটা পুঞ্জীবিত হয়, এবং ওই দিন সারা দেশে বেশ অনেকজন, আবু সাইদ মারা গিয়েছে, শহীদ শান্ত, ওয়াসিম সহ একটা বেশ কয়েকজন শহীদ হয়েছে। তো যার ফলে যেটা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পরে রাত্রেবেলা আমরা যেটা দেখতে পাই যে এই যে আমাদের আক্রমণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে যেটা করে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নিষিদ্ধ, এবং যেহেতু ওই সময় একটা উদ্ভূত পরিস্থিতি ছিল, শিক্ষার্থীরা এখানে দাবি করে যে ছাত্রদল সহ ছাত্রলীগ সহ সকল ছাত্র রাজনীতি তারা নিষিদ্ধ চায়। এবং যেটা হয় যে একটা নারী হল থেকে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রভোস্টের কাছে এটা সিগনেচার নেয়। তো সারা রাত আমরা দেখতে পাই যে এই একই দাবিতে একে একে এক একটা হল আস্তে আস্তে করে স্বাধীন হওয়া শুরু করে। ঠিক আছে, সকল হলে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়, কারণ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল হচ্ছে ছাত্রলীগের ক্যান্টনমেন্ট। তো যেটা হয় যে সেখানে গেস্ট রুম, গণরুম ইত্যাদির মাধ্যমে দমন নিপীড়নের চেষ্টা করা হয়। তো কিন্তু দেখেন যে এই যে অপ্রেসড ছাত্ররা আছে তারাই কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। তো যার ফলে এটা বাংলাদেশে একটা বিরাট বার্তা যায়। সেদিন রাত্রে আমরা অলমোস্ট কেউই ঘুমাই নাই, আমরা সবাই দেখতেছিলাম যে এক একটা হল বিজয় হচ্ছিল, আর হচ্ছে এটা শিক্ষার্থীদের একটা বড় পাওয়া। ঠিক আছে, এইভাবে করে পরের দিন সকালের মধ্যে বলা যায় সর্বশেষ এফ রহমান হল, এবং এই হলগুলো বিজয়ের মাধ্যমে পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শূন্য হয়, শিক্ষার্থীরা সেখানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। এবং যেটা হয় যে পরের দিন, যেহেতু আগের দিন 6 জন মারা গিয়েছে, সেখানে গায়বানা জানাজা হয়। গায়বানা জানাজায় বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ফোন দেয় যে ভাই কিছু কফিন লাগবে, কফিন সামনে রেখে জানাজাটা করা যায়। তো পরে আমরা সমন্বয় করি, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সাথে সমন্বয় করে কিছু কফিন এখানে পাঠানো হয়। তার আগের দিন রাত্রে আমার একটা ইচ্ছা ছিল যে যেহেতু নিউ মার্কেটে একজন মারা গিয়েছে, এবং বিশ্ববিদ্যালয় থেকে বলে যে ভাই একজনের জানাজা বিশ্ববিদ্যালয়ে করা যায় কিনা। তো আমি চেষ্টা করি, তারা 16 তারিখ রাত্রেবেলায় কামরাঙ্গীর চরে আমি পাঠাই। শুনেছিলাম যে সেই এলাকায় তার বাসা, সরাসরি জানাজাটা করা গেলে ভালো হতো। আবু সাইদকে যেহেতু নিয়ে আসার সুযোগ নাই, শান্ত ওয়াসিম ভাইকে যেহেতু নিয়ে আসার সুযোগ নাই, তো চেষ্টা করেছিলাম কিন্তু এটা সম্ভব হয় নাই। আমরা ওইখানে পাঠানোর পরে শুনতে পারি যে রাতের অন্ধকারেই তাদেরকে সেখান থেকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে নিউ মার্কেট এলাকায় যে শহীদ হয়েছিল। জানাজা সহ অন্যান্য যে সিদ্ধান্তগুলো সমন্বয়কদের সাথে তো আপনারা নিশ্চয়ই আলোচনা করে এই পরিকল্পনাগুলো নিয়েছেন, মানে সেক্ষেত্রে আপনারা ছাত্র শিবির হয়েই আপনি পরিচিত ছিলেন কিনা সে সময় তাদের কাছে, কিংবা আপনাদের যারা সাদিক কায়েম বা হ্যাঁ, আমরা সবাই ছাত্র শিবির হিসেবে পরিচিত ছিলাম। ছাত্র শিবির হিসেবে সবাই আমাদেরকে চিনতো, আমরা যে যখনই ছিলাম। কারণ হলো যে আমাদের তো একটা ইন্টারনাল একটা বোঝাপড়া সবসময় ছিল। কারণ হচ্ছে যে তারাও ক্যাম্পাসে মুভ করে, আমরাও ক্যাম্পাসে মুভ করি। ঠিক আছে, তো আমরা সবাই একসাথে সমন্বয় করেই বিষয়গুলো হতো। তারা সহযোগিতা চাইতো কোনো জায়গায় ঠেকে গেলে, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করতাম। তো যেটা ঘটেছে সেটা হলো যে সেদিন তো জানাজা হয় এবং জানাজায় টিয়ার শেল নিক্ষেপ করে। তো যার ফলে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু সব ছাত্রদেরকে বের করে দেওয়ার জন্য 17 তারিখ হলগুলো বিদ্যুৎ বন্ধ করে দেয়া, এরপর অন্যান্য ব্যাপারগুলো তারা করে, নারী শিক্ষার্থীরা হল ছেড়ে যেতে বাধ্য হয়। এরপরে ছাত্রদের মধ্যে প্রায় অনেকেই হল ছেড়ে যেতে বাধ্য হয়, এবং সেই সময়টাতে টিয়ার শেল মারার ফলে আন্দোলনটা কিন্তু আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থাকে না। তো আমরা যেটা দেখি যে আমাদের মহানগর দক্ষিণ কিছু কর্মসূচি পালন করে, সেখানে মিছিল করে, এবং পুরো যাত্রাবাড়ি থেকে শুরু করে চিটাগাং রোড এবং এই এলাকায় পুরোটা কিন্তু সাধারণ মানুষজন নেমে আসে 17 তারিখ রাত্রি। আরও অনেকগুলো জায়গায়
নেমে আসে। তো এইভাবে করে আন্দোলনটা আসলে চলে যাচ্ছিল, কিন্তু যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায় স্পেশালি সে সময়টাতে, তো আন্দোলনের যে টার্নিং পয়েন্ট ছিল সেটা হচ্ছে 9 দফা। ঠিক আছে, আপনারা জানেন যে 8 দফা এবং 9 দফা দুই জায়গা থেকে দুইটা প্রস্তাবনা এসেছিল। আমাদের পক্ষ থেকে আমরা 9 দফা সাজেস্ট করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক একজন মোসাদ্দেক, সে মূলত প্রেস রিলিজটা লেখে। এরপরে আবার আমরা ওই যে দফাগুলো যেটা আছে এটা হচ্ছে আব্দুল কাদেরের মাধ্যমে দেয়া হয়। তো আব্দুল কাদেরের ফোনটা ওপেন রাখতে বলা হয়। তো সেখানে আমাদের নারায়ণগঞ্জ মহানগরীর একটা অংশ তাকে সহযোগিতা করে। তো আমরা যেটা করি যে প্রেস রিলিজটা পত্রিকা হাউস পর্যন্ত পৌঁছায় দেয়া, কারণ ওইটা তো ওই সময় একটু কঠিন ছিল। তো আমরা যেটা করছি হাউজে হাউজে দিয়ে আসা, আমাদের স্পেশালি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অংশ এখানে সহযোগিতা করে, আমাদের দায়িত্বশীলদের একটা অংশ। এরপরে আমরা যেটা করি যে এই যে 9 দফা গেল এবং 9 দফার ভিত্তিতেই তো পরের আন্দোলনগুলো চলমান হয়েছে। তো আমরা যেটা করি অ্যাট দ্য সেম টাইম আব্দুল কাদেরের সাথেও আমাদের কথা হয় এবং আব্দুল কাদেরের ভিডিও বক্তব্যটাও নেওয়া হয়। ঠিক আছে, যেটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় পাঠানোর জন্য। ঠিক আছে, সেও একটা বক্তব্য দেয় এবং আন্দোলন তো চলে যাচ্ছিল। তা আমাদের কাছে যেটা মনে হচ্ছিল যে 18, 19, 20 গণহত্যার পরে আমাদের কাছে যেটা মনে হচ্ছিল যে সেটা হলো যে আমরা আসলে সবসময় অপ্রেসড হয়ে এসেছি। আমাদের দাবি দাবা নিয়ে আমরা যখনই রাস্তায় নেমেছি আমাদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে। এটা তো একটা যৌক্তিক আন্দোলন ছিল শিক্ষার্থীদের। তুমি আমার কোটা, আমার মেধার ভিত্তিতে আমাকে নিয়োগটা দাও, এটা তো কোনো ভায়োলেন্ট মুভমেন্ট ছিল না। কিন্তু এই আন্দোলনটাকেও একবারে অস্ত্রের মুখে সাধারণ শিক্ষার্থীরাও যখন রাস্তায় নেমে আসলো, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা শহরের প্রত্যেকটা এলাকার মানুষজন নেমে আসছে, কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু দমন করার চেষ্টা করা হয়েছে। তো আমাদের কাছে তখন মনে হচ্ছিল যে আসলে এটাই কি আমাদের নিয়তি। তখন একের পর এক লাশের খবর আসছিল আমাদের কাছে। আমাদের কাছে মনে হয়েছিল যে এটাই তো আসলে আমাদের, আমরা তো এইভাবে মরতে থাকবো যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ না গড়ে তুলতে পারি। তো ওই সময় আমাদের একটাই টার্গেট ছিল, আমরা মরে যাইতে পারি সমস্যা নেই, কিন্তু আমরা আন্দোলনটা চালাই যাব। তো আমাদের জন্য যেটা সুবিধা ছিল সেটা হলো যে সমন্বয়কদের সবসময় তো তারা গ্রেফতারও হয়ে গেছে। 6 জন সমন্বয়ক গুরুত্বপূর্ণ যারা, তাদেরকে গ্রেফতার করে ফেলছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের জন্য যেটা সুবিধা হয়েছে যে অন্যান্য লেয়ারের সমন্বয়কদের সাথেও আমাদের সমন্বয়টা ছিল এবং আন্দোলন যেহেতু আমাদের এখান থেকে আমরা সবাই মিলে বসেই সিদ্ধান্তগুলো যেহেতু নিতাম, তো যার ফলে পরের দিনের কি কর্মসূচি হবে এই ব্যাপারগুলো সমন্বয় হওয়ার কারণে আমাদের কাছে মনে হয়েছে যেহেতু এই আন্দোলনে আমাদের সবারই একটা কন্ট্রিবিউশন আছে, আমরা মারা যাওয়ার জন্য প্রস্তুত আছি, সমস্যা নেই, যে কোনো সময় শহীদ হয়ে যেতে পারে, কিন্তু আন্দোলন আশা করি চলমান থাকবে। তো যেটা ঘটে সেটা হচ্ছে সমন্বয়কদের গ্রেফতার করার পরেও যখন আন্দোলন চলমান থাকে তখন সরকার এটাতে আসলে সরকারের হাতের বাইরে চলে যায়। আন্দোলন তো চলমান আছে, কর্মসূচি তো রেগুলার আসতেছে। তো আলহামদুলিল্লাহ এই তো আন্দোলনের ধারাবাহিকতা এবং ঢাকা শহরের স্পেশালি শিক্ষার্থীরা, সাধারণ মানুষরা সবাই আন্দোলনে চমৎকার কন্ট্রিবিউশন রেখেছে। আমার যেটা মনে পড়ে সেটা হলো যে সমন্বয়ক হিসাবে তো ভাইরা ছিলেন বেশ অনেকজনই আমাদের বিশ্ববিদ্যালয়ের, স্পেশালি তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নাহিদ, আসিফ, এছাড়াও অন্যান্যরা, মাহফুজ একটা গুরুত্বপূর্ণ সমন্বয়ের সাথে যুক্ত ছিল, যদিও তার সমন্বয়ক হিসেবে তার নাম ছিল না। তো এই জায়গাটাতে আমরা যেটা করতাম যে সেটা হলো যে ওই দিন কর্মসূচি দেখে পরের দিনের কি কর্মসূচিটা হবে ওইটা আমরা দেখতাম যে কি কর্মসূচি দেয়া যায়। তো আমরা যেটা করছিলাম যে একটা বৃহৎ কর্মসূচির পরিকল্পনা করছিলাম যে আমরা একে একে দিয়ে যাব কর্মসূচিগুলো, এক এক দিন এক একটা হইতে পারে। তো এইভাবে করে কর্মসূচির মধ্যে ইউনিক অনেকগুলো বিষয় চলে আসে, যেমন হচ্ছে প্রোফাইল লাল করা। তারা যখন কালো করা শুরু করেছে আমরা তখন লাল করা শুরু করেছি। তো এই জাতীয় বিষয়গুলো ছিল ইউনিক এই আন্দোলনের। এরপরে আমাদের কাছে এটা মনে হলো যে অলরেডি যেদিন হচ্ছে মার্চ ফর জাস্টিস একটা মনে হয়েছিল, তো সেদিন যেটা ঘটছে সেটা হলো যে আমাদের টার্গেট ছিল যে মাঠে ময়দানে তো সবাই আন্দোলন করছে, প্রচুর মানুষ গ্রেফতার হয়েছে,
তো যেটা ঘটা দরকার সেটা হচ্ছে যে কোর্টের বিষয়গুলো আসলে মিডিয়ায় আসা দরকার, ঠিক আছে। তো সেদিন যেটা হয় যে সেদিন কিন্তু কোর্টের রায় হয়, মানে কোর্ট কেন্দ্রিক মানুষ, সেখানে এঙ্গেজমেন্টটা মানুষের অনেক বেশি বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যায়, আইনজীবীরা বের হয়ে আসে, জজ কোর্টে একটা মুভমেন্ট হয়, হাইকোর্টে হয়। ঢাকা শহরেও সেদিন খুব একটা আন্দোলন ভালো হয় নাই, কিন্তু সেদিন মিডিয়ায় মূলত আলোচনায় আসে অনেক ভালোভাবে। এরপরে আমরা বাড্ডার দিকে মিছিল হয়, হ্যাঁ, পুরো ঢাকা শহরে মোটামুটি পুরো ঢাকা শহরের। আর আমাদের যেটা ছিল যে যাত্রাবাড়ি এলাকা সবসময় আন্দোলনে একটা হাব হিসেবে ছিল, এবং সেখানে প্রচুর মানুষ মারা গেছে, কিন্তু মানুষজন আসলে রাস্তা ছেড়ে যায়নি, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরাও তো একটা সময় গিয়ে নিষিদ্ধ হয়ে যাই, এটা আমাদের জন্য খুবই কষ্টের ছিল যে আমাদের সংগঠনকে নিষিদ্ধ করে দিল। কিন্তু আমাদের কাছে ওই সময় আমরা মিটিংয়ে ছিলাম যে আমরা আসলে কি করতে পারি। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছিল যে নিষিদ্ধ করছে তো কি হয়েছে, আওয়ামী লীগের আমরা শেষ দেখেই ছাড়বো, তো এরকম। তো আমরা তখন আন্দোলনে পুরোপুরি ফোকাস ছিলাম। তো আমাদের যেটা 3 আগস্টের ঘটনা, এর আগে তো আপনারা তো আন্দোলনের শুরু থেকে ছিলেন, মানে কোন পর্যায়ে গিয়ে আপনারা আসলে সিদ্ধান্ত নিলেন বা আপনারা নীতিগতভাবে মনস্থির করলেন যে না, এই আন্দোলনটাকে এখন এক দফার দিকে নিয়ে যেতে হবে, বা আপনাদের আন্দোলনের একটা রোডম্যাপের কথা বললেন, আপনারা যে অনেকগুলো কর্মসূচির কথা বা পরিকল্পনা নিয়েছেন, মানে এক দফা বা সরকার পতনের আন্দোলনে আপনারা যাচ্ছেন, এটা আসলে মানে কোন সময় থেকে নির্ধারণ করলেন? এটা সরকার পতনের আন্দোলন হবে, আমরা যেদিন 9 দফা দিয়েছি সেদিনও একটা আমাদের কাছে ছিল। এরপরে 15 তারিখ যখন শিক্ষার্থীদের উপরে আক্রমণ করলো, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সরকার তো বিভিন্নভাবে আমাদেরকে শোষণ করতেছে, নানা কথা নানা বয়ান দিয়ে। তো যখন শিক্ষার্থীরা সরকারের আন্দোলনকে ডিমোরালাইজ করার জন্য একটা শিক্ষার্থীদের উপরে যখন একটা অভিযোগ ছুড়ে দিল যে তোমরা সবাই রাজাকার, ঠিক আছে, পরে শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ করলো যে তুমি কে আমি কে, আমরা সবাই রাজাকার। শিক্ষার্থীরা এই প্রতিবাদটা করছে। তো যার ফলে দেখা গেছে যে তাদের যে বয়ান দিয়ে আমাদেরকে ঘায়েল করা, ঠিক আছে, এইটা আর হবে না। পরবর্তীতে যেটা ঘটে সেটা হলো যে আমরা এই যে যখন একের পর এক মানুষ মারা যাচ্ছে, তখন তো আসলে লাশের উপর দিয়ে তো নেগোসিয়েশন আসলে হয় না, ঠিক আছে। তখন আমাদের একটাই দাবি যে আমরা সারাদিন রাস্তায় আন্দোলনের সংগ্রামে থাকতাম, সন্ধ্যায় এসে কষ্ট লাগতো যে দেখতাম যে ওই যে ফেসবুকে শহীদের কিছু ছবি ওই সেভ করা যেগুলো থাকে, এগুলোই দেখে আমাদের খুবই কষ্ট লাগতো আবারও, ঠিক আছে। আমরা খুব আল্লাহর কাছে দোয়া করতাম। তো যেটা হচ্ছে, আপনি কিন্তু 9 দফা দেখলে 9 দফা দেখবেন যে 9 দফায় আসলে আমরা শেখ হাসিনাকে জানতাম, শেখ হাসিনার সাইকোলজি আমরা জানতাম। শেখ হাসিনা 9 দফার একটা দফাও মানতে পারবে না, তার ইগোর কারণে, তার নানাবিধ কারণে, এটা আমরা জানতাম। তো 9 দফার প্রত্যেকটা দফায় আসলে এক একটা গিফট শেখ হাসিনার জন্য। তো 9 দফার মধ্যেই আপনি বলতে পারেন যে এখানে এক দফা ছিল। তো এটা একটা ব্যাপার ছিল। তো আমাদের আন্দোলনের ক্ষেত্রে যেটা মানে খুবই জুলাই অভ্যুত্থান যেটা, এটা আসলে এটা অন্যরকম একটা মাত্রা যুক্ত করছিল যে নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসতেছে, আমাদেরকে টিয়ার শেল গুলি মারতেছে, আমরা আগায় যাচ্ছি, আবার পিছায় আসতেছি, আবার আগায় যাচ্ছি, ধাওয়া দিচ্ছি, আবার পিছায় আসতেছি। আমরা যখন টিয়ার শেল খাচ্ছি তখন আয়সা দেখতেছি যে আমাদের বোনেরা আগুন ধরাচ্ছে, ঠিক আছে, আগুন নিয়ে আবার স্টেবল হয়ে আবার আমরা ছুটে যাচ্ছি। মানে এটা ছিল আন্দোলনও যে একটা মানে একটা অন্যরকম ব্যাপার, এটা আসলে অন্যরকম এক অনুভূতি ছিল জুলাই আন্দোলন। এরপরে মনে করেন যে ওই যে যাত্রাবাড়ির, ঠিক আছে, ভাইয়ের লাশ নিয়ে বোনদের মিছিল, ঠিক আছে, এগুলো একবার অন্যরকম ছিল। দেখলাম যে মাস পিপলের এঙ্গেজমেন্ট আন্দোলনটাতে অনেক বেশি ছিল। স্পেশালি আমি যদি আপনাকে বলি 18 তারিখ এবং 19 তারিখ, আমি যখন ঢাকা শহর, যেহেতু আমার ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্টে আমার মানে লোকজন ছিল, মহানগরীর দায়িত্বশীলরা বিভিন্ন জায়গায় কোথায় কি হচ্ছে খবরগুলো আমার কাছে আসতেছিল। তো আমি যেটা দেখলাম যে 18 এবং 19 তারিখে বলা যায় যে প্রত্যেকটা জায়গায় আমি যদি দেখি, মহাখালী, এরপরে তেজগাঁও, শিল্পাঞ্চল, ফার্মগেট, এরপরে রামপুরা, বাড্ডা, বসুন্ধরা পর্যন্ত, এরপরে এপাশে উত্তরা,
এরপরে মিরপুর, এরপরে এখানে মোহাম্মদপুর, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, শাহবাগ, এরপরে বাটা সিগন্যাল, মানে সব জায়গাগুলোতে মোটামুটি মানুষজন রাস্তায় নেমে আসছিল। তো 19 এবং 19 এই সময়টাতে আমার যখন আমি আন্দোলনগুলো মিলাইলাম, সেদিনই আমার মনে হলো যে আমরা তো সবাই রাস্তায় নামতেছি এবং রাস্তায় নেমে সবাই মারা যাচ্ছি, এরকম একটা অবস্থা। কিন্তু আন্দোলনের কোনো সেন্ট্রাল ডিরেকশন নাই, যে আন্দোলনকে আমরা শুধু রাস্তায় নামবো, গুলি খেয়ে আমরা মারা যাব, নাকি গুলি খেয়ে আমরা আমাদের কোনো ডেস্টিনেশনের দিকে আগায় যাব। তো ওই সময়টাতে আমি চিন্তা করি, একটা মানে ছক আঁকাই ফেলি যে আসলে আমরা মানে কোন দিকে আগাইতে পারি। সেই আলোকে আমরা একটা পরিকল্পনা করি, সেটা হচ্ছে গণভবনকে ঘিরে। এই জন্য আপনি দেখবেন যে 4 তারিখে এবং 5 তারিখে আমাদের যে রুটগুলো দেওয়া হয়েছিল, 3 তারিখে যে রুটগুলো দেওয়া হয়েছিল, গোয়েন্দা সংস্থা দেখলেই হয়তো বা তারা বুঝতে পারছে 5 তারিখে যে আসলে কি, প্রত্যেকটা কলেজ সমন্বয় করে, যে আপনারা দেখবেন যে মোহাম্মদপুরে, এরপরে ধানমন্ডিতে, এরপরে সায়েন্স ল্যাবে, এরপরে বাটা সিগন্যাল, শাহবাগ সহ এই যে মানে প্রত্যেকটা এলাকা কভার করা, হ্যাঁ। এরপরে মহাখালী, এরপরে মিরপুরের ওই এলাকা, তো মিরপুর থেকে আগারগাঁও হয়ে এদিকে মুভ করা, ঠিক আছে। তো যার ফলে দেখা গেছে যে ওই একটা ছক করার কারণে, এবং ওইখানে কোন কোন প্রতিষ্ঠান থাকবে জাতীয়, মাঝে মাঝে হয়তো বা আমরা এই কর্মসূচি যখন ঘোষণা করছি যে এই রুটে থাকতে হবে আমাদের, সমন্বয়করা বলার সময় 2-1টা এদিক সেদিক করে দিছে। তো আমরা আবার বলছি যে এটা কেন করছো, ওরা তো বুঝতে পারে নাই হয়তো বা 2-1জন, যার ফলে তারা চেঞ্জ করছে। কিন্তু আমাদের পরিকল্পনা ছিল এটা গণভবন কেন্দ্রিক, যেখান থেকে আমাদেরকে মারার নির্দেশ আসতেছে আমরা সবাই সেদিকে মুভ করব, ঠিক আছে। এবং সেই আলোকে আমাদের ওই ছকটা তৈরি করা। তো আমার মনে হয়েছে যে এটা হয়তো অনেকে বুঝতে পারছে এই কেন্দ্রিক। তো এই ব্যাপারগুলো মূলত ছিল আন্দোলনের জায়গায়। ওই সময় তো এমন একটা পরিস্থিতি ছিল যে শিবির শুনলে অনেকে নাক ছিটকাতো, বা শিবিরের সঙ্গে মিশছি আমি বা শিবিরের সঙ্গে আন্দোলন করছি এটা জানলেও অনেকে আন্দোলনে আসতো না, বা এই ধরনের একটা পরিস্থিতি ছিল। তো এমন সিচুয়েশনে আপনারা আসলে কীভাবে আন্দোলনকারীদের সাথে সমন্বয় করেন, এবং এই সন্দেহ কি তাদের মধ্যে কখনো আসছিল কিনা যে না ছাত্র শিবির কিংবা ছাত্র দল? আমরা যেটা দেখছি ওই সময়, আমরা যেটা দেখছি যখন গণহত্যাটা শুরু হয়ে গেছে, তখন শিক্ষার্থীরাই বলতো যে শিবির কোথায়, ঠিক আছে। তারা চাইতো যে শিবির আইসা আমাদের সাথে যুক্ত হোক। এবং আমরা দেখছি যে আমরা যখন 16 তারিখে মিছিলটা করছি, তখন শিক্ষার্থীদের রিয়াকশন খুবই ভালো ছিল, যে শিবির চলে আসছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার ছিল। এবং আমরা যখন প্রত্যেকটা জায়গায়, আমরা যখন জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে মিছিলগুলো করতাম, তখন আমরা তো বলতাম যে আমরা কিন্তু শিবির, সবাই খুশি হইতো যে না শিবির আমাদের সাথে আছে, এরকম। আর হচ্ছে যেহেতু শেখ হাসিনা আন্দোলন দমন করার জন্য ওভারঅল সবাইকে শিবির বলে, আর আমরা তো এই আন্দোলন করেছি এর আগেও, ঠিক আছে, কারণ আমরা চাই অধিকারটা আদায় হোক। সেখানে শিবিরের নাম থাকলো না এগুলো কিন্তু আমরা দেখি নাই। আপনি দেখবেন যে জুলাই বিপ্লবে ওই সময়টাতে সময় টেলিভিশনের একটা কেরানীগঞ্জে একটা রিপোর্ট হয়। আমি তখন ঢাকা অঞ্চল দক্ষিণের অঞ্চল পরিচালক। তো যেটা ঘটে যে ওই কেরানীগঞ্জের বাসায় মূলত পুলিশ যায় এবং সবাইকে ওইখান থেকে গ্রেফতার করে, এবং ওইখান থেকে তারা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পায়, এবং ওইটা নিয়ে তারা একটা রিপোর্ট করে, এবং আমাদের বেশ কয়েকজন ভাই গ্রেফতার করে, এবং আমরা আশঙ্কা ছিলাম ভাইদেরকে ক্রস ফায়ারে দেওয়া হবে কিনা, ঠিক আছে, এই জাতীয় ব্যাপারগুলো। এরপরে ওইখানকার যে সভাপতি ভাই ছিলেন, উনিও জুলাইয়ের ওই সময়টাতে উনি নারায়ণগঞ্জে মুভ করেছেন, মুন্সিগঞ্জে মুভ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে ট্র্যাক করে ধরা হয়েছে, তার হয়তো বা ফাঁসি হয়ে যেত, এরকম ব্যাপারগুলো ছিল। তো একবারে প্রত্যেকটা জায়গায় তা আমরা আসলে আমাদের কনফিডেন্সটা ওই সময় অন্যরকম ছিল, যে আমরা একটা কিছু করতেছি, হয় বাঁচবো না হয় শহীদ হব, এরকম একটা ব্যাপার। রাস্তায় নামছি, আল্লাহর কাছে দোয়া করে নামছি যে আমি হয়তো মারা যাইতে পারি। আমি মনে করি যে আপনাদের ক্ষেত্রেও নিশ্চয়ই একই রকম ছিল, যে সাংবাদিক ভাইরাও যারা রাস্তায় নামছে রিপোর্টিংয়ের জন্য, ব্যাপারটা তো এরকমই ছিল যে গুলি চলতেছে, ঠিক আছে। আমি 9 দফা নিয়ে আমি দৌড়াচ্ছি, ঠিক আছে, যেদিন 9 দফা আমরা দিই, ঠিক আছে। আমরা যে বিল্ডিংয়ে ছিলাম সেই বিল্ডিংয়ে পুলিশ, আর এক পাশে জনতা গুলি চালাচ্ছে। তো আমরা যখন এই বিল্ডিং থেকে 9 দফা টাইপ করে প্রিন্ট করে বাইর হয়েছি, প্রিন্ট করবো এই সময়টাতে কারেন্ট চলে গেছে আর কি, কয়েকটা জাস্ট প্রিন্ট করা গিয়েছে। প্রিন্ট করে বের হতে গেলে পুলিশের সামনে দিয়ে বের হতে হবে, তো এরকম।
তা আমরা যখন বের হয়ে যখন হাঁটতেছি, কিছু করার না, আমি মরলে মরবো, যা কিছুই ঘটুক না কেন। তো এক পাশ থেকে পুলিশ গুলি চালাচ্ছে, এক পাশে মানুষ। তো পুলিশই বলতেছে, জীবনের কি মায়া দেওয়া নাই আপনাদের, এরকম। পরে আমরা তো এখান থেকে বের হয়ে গেলাম এবং হাউসগুলোতে বিভিন্ন জনকে আমরা অ্যাসাইন করে দিলাম যে তোমরা জায়গাগুলোতে যাও। এই জাতীয় ব্যাপারগুলো ছিল। তো এই পুরো মুভমেন্টে আপনাদের মানে শিবিরের কেন্দ্রীয় পর্যায় থেকে আপনি এটাতে যুক্ত ছিলেন, তো মানে গোয়েন্দা সংস্থাকে কিভাবে ফাঁকি দিলেন আসলে? আপনারা যে প্ল্যান করছেন, সমন্বয়কদের সাথে আপনাদের যোগাযোগ আছে, আপনার 9 দফা কাগজগুলো আপনারা হাউসগুলোতে দিচ্ছিলেন, এবং আপনারা যে টোটাল মুভমেন্ট, শিবির যে যুক্ত এবং শিবিরের নেতারা আমাদের খুব বেশি যে গ্রেপ্তার হয়েছে তা তো না। আপনারা আসলে এই জিনিসটা এড়ালেন কিভাবে? পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থা চোখ ফাঁকি দিলেন কিভাবে আসলে? আমরা তো আসলে মানে সবসময় একটা সার্ভেলেন্সের মধ্যে ছিলাম। আমরা বলতে পারেন যে জুলাইয়ের এই সময় আগে থেকেই আমরা অনেকগুলো সতর্কতা অবলম্বন করতাম, ঠিক আছে। কিন্তু জুলাইয়ের এই সময়টাতে তো আর পারা যায় না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি বেশ কয়েকটা ফোন নিয়েছি। তো ওই সময় তো নেট নাই, কিন্তু আমি বেশ কয়েকটা ফোন কিনে ফেলছি। আমি যেটা করছি যে আমি ফোনে যা আলাপ, আমার মনে করেন যে ঢাকায় আমি জানতাম যে ঢাকার কোন পয়েন্টে কারা কারা আছে, কারণ আমি তো মিলাই ফেলছি যে কোন জায়গায় কে কে আন্দোলন করতেছে। তো যার ফলে আমাদের একটা সুযোগ ছিল যে আমি একবারে মহাখালীতে কি হচ্ছে, এরপরে উত্তরায় কি হচ্ছে, সাভারে কি হচ্ছে, যাত্রাবাড়িতে কি হচ্ছে, আমার কাছে সব ইনফরমেশন কিন্তু আসতেছে। আমি যাত্রাবাড়িতে কিছু করতে চাইলে আমি এই মেসেজটা কিন্তু দিতে পারতেছি। তো আমি যেটা করতাম যে আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, রাস্তায় ঘুরে ঘুরে আলাপ করতাম, ঠিক আছে। তো এইটা ছিল যে অনেক সময় সাইন ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতাম কথাবার্তা বলার ক্ষেত্রে, ইত্যাদি ব্যাপারগুলো ছিল, ঠিক আছে। তো একটা সময় তো আর এই ভয়গুলো ছিল না যে আপনারা নামেন, আমরা সবাই তো নামছি, শিক্ষার্থীরা সবাই নামছে। তো এই জাতীয় ব্যাপারগুলো ছিল আসলে। বারবার ফোন চেঞ্জ করার ব্যাপারগুলো ছিল, বেশ কয়েকটা ফোন ওই সময়টাতে চেঞ্জ করতে হয়েছে কথাবার্তা কমিউনিকেশনগুলো ধরে রাখার জন্য। আমি যেটা করতাম বিশেষভাবে, আমি একটু ঢাকা শহর রাত্রেবেলা আমি ঘুরে দেখতাম যে কী অবস্থা, কারণ এই ঢাকা শহর ঘুরলে আমি বুঝতে পারতাম যে আসলে সরকারের মনোবল এখন কি পর্যায়ে আছে। একটা সময় আমরা যখন ঘুরতাম তখন দেখতাম যে আওয়ামী লীগের লোকজন রাস্তায় বসে বসে পাহারা দিচ্ছে বেশ কিছু পয়েন্টে। আস্তে আস্তে আওয়ামী লীগের লোকজনও কমে গেছে, আস্তে আস্তে পুলিশও কমে গেছে। এইভাবে করে আমি দেখছি যে সরকার আস্তে আস্তে দুর্বল হচ্ছে, আমাদেরকে আন্দোলনটা কন্টিনিউ করতে হবে এইভাবে। ওই সময় মুখশালের সমন্বয় ওই সময় তো আটক হয়ে গেল, মানে এর পিছনে কারা আছে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কি কোনোভাবে আপনাদের সম্পৃক্ততা প্রশাসন পায়নি? প্রশাসন তো যে কোনোভাবেই জানতো যে আমরা আছি, কিন্তু একবারে আমাদের লিডারশিপ পর্যন্ত তারা আসতে পারে না। আমাদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি জেনারেল একটু আলাদা থাকলো, আমরা একসাথে 4-5 জন রেগুলারই বসতাম পরের দিনের কর্মসূচিটা কী হবে। আমি, সাদিক কায়েম, মাহাদি আল মাহমুদ, মাঝে মাঝে আমাদেরও ফরাদও থাকতো, মাঝে মাঝে মুতাসিম বিল্লাহ নামের একজন আছেন, উনিও থাকতেন। তো এভাবে করে আমরা আসলে পরের দিনের কর্মসূচিগুলো ঠিকঠাক করে জায়গা মতো দিয়ে আসা। তো এই জায়গাগুলোতে যেটা ঘটছে যে আমাদের তো টার্গেট ছিল যে তাদের সেফটি এনশিওর করা, যেমন আব্দুল কাদের যেহেতু 9 দফা দিয়েছে, তার জন্য একটা সেফ হোমের ব্যবস্থা করা। তো তাকে প্রথমে যাত্রাবাড়িতে ছিল, সেখান থেকে নারায়ণগঞ্জ নিয়ে গিয়েছি। এরপরে আব্দুল হান্নান মাসুদও 2 দিন, যেদিন সে কান্নাকাটি করলো, পরের দিন এক জায়গায় আরেক আমাদের তানভীর ভাই নামের একজন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার বাসায়ও তাকে রাখা হয়েছে, পরে তো সে অন্য জায়গায় ছিল। তো এই জাতীয় ব্যাপারগুলো ছিল সব জায়গাগুলোতে, যে আমরা চাইতাম যে তারা সেফ থাক, তারা নিরাপদ থাক, আর আমরা আমাদের আন্দোলনটা সবাই মিলিয়ে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাব।